আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। স্থানীয় সরকার নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে ইসি। বরিশালে ভোটার তালিকার হালনাগাদে কর্মসূচিতে বললেন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ। কাঙ্ক্ষিত পরিমাণে সার পাচ্ছেন না মেহেরপুরের চাষিরা। সংকটের অজুহাতে বেশি দাম নিচ্ছে ডিলাররা। প্রশাসনের তদারকি চান এলাকাবাসী। মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের গ্রামীণ সড়ক এখন মরণ ফাঁদ। সংস্কার না হওয়ায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন চালক ও যাত্রীরা। এবং ঘন কুয়াশা আর কনকনে বাতাসে দেশের বিভিন্ন স্থানে বেড়েছে শীতের তীব্রতা। দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। স্থানীয় সরকার নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে নির্বাচন কমিশন। বরিশালে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে জেলা নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ কথা বলেন। এতদিন ভোট নিয়ে মানুষের মধ্যে যে অনীহা ছিল, সেই জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যেই কমিশন কাজ করছে বলেও জানান নির্বাচন কমিশনার। বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মুন্সি ওয়াহিদুজ্জামান, জেলার 10 উপজেলা নির্বাচন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বলেছে যে আগামী এই বছর 2025 সনের শেষের দিকে অথবা 2026 সনের প্রথমার্ধে ভোট হওয়ার কথা উনি ঘোষণা দিয়েছেন। আচ্ছা, আমরা মূলত এখন জাতীয় সংসদের নির্বাচন নিয়েই বেশি ভাবছি। ঠিক, সুন্দর, মানুষের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা এই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি। আওয়ামী লীগ গণহত্যাকারী দল। আগে গণহত্যাকারীদের বিচার হোক, ক্ষতিগ্রস্তরা ইনসাফ পাক, তারাই রায় দেবে আওয়ামী লীগ দেশের রাজনীতি করার অধিকার রাখে কিনা। বরিশালের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে জেলা ও মহানগর জামায়াতের কর্মী সম্মেলনে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান এসব কথা বলেন। তিনি বলেন, যুদ্ধ এখনো শেষ হয়নি, আগাছা ও পরগাছা শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। চাঁদাবাজ, দখলদার ও লুটপাটকারীদের আর কেউ গ্রহণ করবে না বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছেন, খুন করেছেন, কিন্তু আপনারা তো প্রকাশ্য। আমরা বলি আগে গণহত্যার বিচারটা হোক, ক্ষতিগ্রস্ত লোকেরা আগে তাদের ইনসাফটা পান, তারপরে তারাই রায় দিবে যে ওনারা এই দেশে রাজনীতি করার অধিকার রাখেন। রাজনীতির নাম যদি গণহত্যা হয়, তাহলে এমন দল বাংলাদেশের জনগণ বরদাস্ত করবে না। রাজনীতির নাম যদি জনকল্যাণ হয়, তাহলে জনগণ যাকে পছন্দ করবে তাকে বরণ করে নেবে। আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা কোনো রাজনৈতিক দল নয়, বরঞ্চ গণহত্যাকারী একটা সিন্ডিকেট। 111-এর মতো চক্রান্ত করে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরে বিলম্ব করার একটা গন্ধ পাওয়া যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় হুইপ জয়নুল আবেদিন ফারুক। চট্টগ্রামে সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে এক মতবিনিময় সভায় তিনি এই অভিযোগ করেন। নগরীর আগ্রাবাদে একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় তিনি বলেন, 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ফ্যাসিবাদীরা পালিয়ে গেলেও এখানে চারদিকে তাদের প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে। 2015 সালে কুমিল্লার 14 গ্রাম থানায় দায়ের করা নাশকতার এক মামলা থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অব্যাহতি দিয়েছে আদালত। কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ আদালত 1-এর বিচারক আফরোজা জেসমিন এই রায় দেন। কুমিল্লার আদালতের পিপি অ্যাডভোকেট কাইমুল হক রিঙ্কু বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, 2015 সালের 25 জানুয়ারি হরতাল চলাকালে চট্টগ্রাম 14 গ্রাম উপজেলার হায়দারপুর এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটি কাভার্ড ভ্যানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় 14 গ্রাম থানায় নাশকতার মামলা দায়ের করা হয়। বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা ওই মামলায় বেগম খালেদা জিয়া সহ 32 জনকে আসামি করে পুলিশ। রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষ এটা বিস্তারিত শুনানি হওয়ার পরে লানেট
এডিশনাল 1-এ জাজ উনি আফরোজা জেসমিন উনি বেগম খালেদা জিয়া সহ ৩৬ জনকে এই মামলার দায় হইতে অব্যাহতি প্রদান করেছেন। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলাকারী ছাত্রদের বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে কর্মসূচি পালিত হয়। এ সময় আন্দোলনকারীরা বলেন, কোটা বিরোধী আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের উপর সরাসরি হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। তাদের শাস্তি কোনোভাবেই 1 সেমিস্টার বা 2 সেমিস্টার বহিষ্কার হতে পারে না। তারা অবিলম্বে জড়িত শিক্ষার্থীদের স্থায়ী বহিষ্কার এবং আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। মেহেরপুরের চাষিরা এবার কাঙ্ক্ষিত পরিমাণে টিএসপি ও ডিএপি সার পাচ্ছেন না। ডিলার ও সাব ডিলার পর্যায়ে সার সংকটের কথা বলা হলেও বেশি টাকা দিলেই মিলছে সার। সার সংকটের জন্য ডিলারদের দায়ী করেছেন কৃষকরা। এদিকে ডিলাররা বলছেন বরাদ্দ পেতে দেরি হচ্ছে, সেক্ষেত্রে প্রশাসনের তদারকি চান তারা। মেহেরপুর থেকে উম্মে ফাতেমা রোজিনা রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। নানা ধরনের সবজি আর বড় মৌসুমের ধান আবাদের জমি প্রস্তুত করতে এখন কৃষকের প্রয়োজন সার, কিন্তু ন্যায্য মূল্যে সার সংকটে ভুগছে মেহেরপুরের কৃষকরা। চাহিদা বেশি থাকায় কালোবাজারে বিক্রির মাধ্যমে সারের কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে, এমন অভিযোগের সত্যতাও মেলে বিভিন্ন অভিযানে। লাইসেন্স বহির্ভূতভাবে সার বিক্রি করছেন অনেকে। বর্তমান আমাদের এলাকায় যা চাষ হচ্ছে আপনার কলা, পেঁয়াজ, আলু, ভুট্টা, এতে আমাদের প্রচুর পরিমাণ সারের দরকার, কিন্তু আমরা সার পাচ্ছি না। ড্যাপ ফসফেট কোনো মোকামে বা ডিলারের কাছে পাওয়া যাচ্ছে না, গেলেই বলছে যে সার নাই। কলাতে সার পাইছি না, কপিতে সার পাইছি না, কচুতে সার পাইছি না। সরেজমিনে ব্যবসা প্রতিষ্ঠানের অস্তিত্ব ছাড়াই সার উত্তোলনের প্রমাণও মেলে। সার অবৈধ কি বৈধ আমরা তো জানি না, আমরা নিজে আছি, আমাদের এরা সার বলে পাইছে না, এই দিন আমাদের ধরে দিয়েছে। ডিলারের কাছে গেলে আপনার হয়তো 50% সার বিক্রি করার পরে বলছে সার নাই, সার ফুরিয়ে গেছে। চলতি মাসে জেলায় 1181 মেট্রিক টন টিএসপি, 1442 মেট্রিক টন ডিএপি এবং 1527 মেট্রিক টন এমওপি সার বরাদ্দ দিয়েছে সরকার, যা চাহিদার 54% বলছে ব্যবসায়ীরা। আমাদের টিএসপিটা একটু সমস্যা হয়েছে, যেহেতু গতবার তো সমস্যা হয়নি, এবার তো হওয়ার কথা না, যার জন্য এই মৌসুমটা এক হয়ে গিয়েছে। এক হয়ে যাওয়ার ফলে এবার মানুষের সবাই চাষিদের একসাথে দরকার। সার সংকটে তদারকির দায় কৃষি বিভাগের উপর চাপাচ্ছে বিএডিসি। বিভিন্ন সময়ে অভিযান চালানো হচ্ছে বলে জানাচ্ছে স্থানীয় প্রশাসন, আর দায়সারা বক্তব্য কৃষি বিভাগের। আমরা যখনই এরকম কোনো সংবাদ পাচ্ছি যে কোনো জায়গায় কেউ অবৈধ মজুত করছে বা অবৈধভাবে রাখছে, ধরে রাখছে, যেখানে কৃষক পাচ্ছে না, সেখানে আমরা সাথেই চলে যাচ্ছি। এই সার যদি আমরা সমস্ত সারটাই উত্তোলন করে সঠিক সময় পাই, তাহলে হয়তো আমাদের আগামী বড় সিজন এবং এই মৌসুমে আমাদের 90% ফসল লাগানো হয়ে গেছে ভুট্টা, তা আমাদের খুব একটা সার নিয়ে সমস্যা হবে না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় বিএডিসি এবং বিসিআইসি ডিলারের সংখ্যা 100টি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। খুলনায় বিএনপি নেতাকর্মীদের হত্যা ও নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে মহানগর ও জেলা বিএনপি। কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে নগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু বক্তব্য রাখেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এদিকে হবিগঞ্জে চুরি, ডাকাতি, মাদক ও ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ করেছে সদর উপজেলার 15টি গ্রামের মানুষ। উপজেলার নিতাইচক গ্রামের মাঠে অনুষ্ঠিত সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, নিজামপুরের ইউনিয়নের চেয়ারম্যান তাজউদ্দিন আহমেদ ও বৃহত্তর কাটাখালী মহল্লার প্রধান ফিরোজ আলী সর্দার সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। দ্রুততম সময়ের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে কঠোর আন্দোলনে হুঁশিয়ারি দেন বক্তারা। মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের গ্রামীণ সড়কটি যেন মরণ ফাঁদ। দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে চলছে যাত্রী, চালক ও পথচারীরা। প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। স্থানীয় সড়ক বিভাগের আশ্বাসের পরও সড়ক মেরামত না হওয়ায় স্থানীয়দের পাশাপাশি ক্ষুব্ধ জনপ্রতিনিধিরাও।
মাদারীপুর থেকে SR শফিক স্বপনের রিপোর্ট, জানাচ্ছেন ফারিন ইসলাম টুম্পা। মাদারীপুর সদর উপজেলার মধ্য পেয়ারপুরের লিলির ব্রিজ থেকে তফেল সর্দারের বাড়ি পর্যন্ত ৩ কিলোমিটার সড়কের পুরোটাই খানাখন্দে ভরা। দেড় যুগ আগে সোলিং দিয়ে নির্মাণ করা সড়ক থেকে ইট সরে সৃষ্টি হয়েছে গর্ত। প্রায় ১৪,০০০ মানুষের চলাচলের এই রাস্তা নিয়ে বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ থাকলেও মিলছে না প্রতিকার। জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন চালক ও যাত্রীরা। এই পরিচালিত রাস্তায় ৫৫ বছরের ভিতরে আমি দেখি নাই আমাদের এলাকার লোক কোনো সুস্থ মতন যাইতে পারছে। কোন সরকার, কোন মেম্বার, চেয়ারম্যান আইজ পর্যন্ত এই রাস্তাটা করিয়ে দেয়নি, খালি আশ্বাসই দেয়। আমরা এই রাস্তাটার জন্য অনেক জায়গা অনেক নেতা ফেতার কাছে গেছি, কোন নেতা দিয়ে রাস্তাটা আমরা করতে পারি নাই। কে আজকে আমরা চাই যে এই সরকারের মাধ্যমে, তত্ত্বাবধান সরকার, তার মাধ্যমে যেন আমরা এই রাস্তাটা পাই। সামান্য বৃষ্টিতেই জমে থাকে পানি, কাঁদায় আটকে যায় গাড়ি। এলাকাবাসী ও জনপ্রতিনিধির অভিযোগ, সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার জানালেও নেওয়া হয়নি ব্যবস্থা। পাশার খাইবস্তা খাইদের লাগে, কিন্তু আমরা চাই এই রাস্তাটা যদি হয়ে যেত একটু শান্তিতে বসবাস করতাম। বিগত দিনে সরকারের কাছে অনেক যাওয়া আসা করছি, বিভিন্ন অফিসে গেছি, এমপির কাছে গেছি, তাদের আশা দিছে রাস্তা করে দেব, কিন্তু আসলে করতে পারে নাই। গ্রামীণ এই সড়কটি শিগগিরই মেরামতের আশ্বাস LGEDর। রাস্তাটি অত্যধিক জনগুরুত্বপূর্ণ। এই মুহূর্তে আমার কোনো ডিপিপি না থাকার কারণে আমি দিতে পারছি না, তবে হেডকোয়ার্টার থেকে যখন রাস্তার অগ্রাধিকার তালিকা চাবে তখন এই রাস্তাটা অবশ্যই অগ্রাধিকার পাবে। রাস্তাটি মেরামত হলে কয়েক হাজার মানুষের প্রতিদিনের দুর্ভোগের অবসান হবে। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। ঘন কুয়াশার কনকনে বাতাসে দেশের বিভিন্ন স্থানে বেড়েছে শীতের তীব্রতা। চুয়াডাঙ্গায় গতরাত থেকে কুয়াশায় ঢাকা পড়েছে গোটা জনপদ। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। রাতভর কুয়াশা ঝড়ায় যানবাহনগুলোকে সাবধানতার সাথে ধীর গতিতে চলাচল করতে হচ্ছে। আজ সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.২ ডিগ্রি সেলসিয়াস। মাগুরায় সকাল থেকে কনকনে ঠান্ডা ও কুয়াশায় ঢাকা পড়েছে চারদিক। এরই মধ্যে প্রকৃতিতে বইতে শুরু করেছে হিমেল বাতাস। ভোর থেকে দুপুর গড়ালেও দেখা মিলছে না সূর্যের। বাড়ছে শিশুদের ঠান্ডাজনিত রোগ। এদিকে ভোর থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে সীমান্তবর্তী জেলা শেরপুর। কুয়াশার কারণে সামান্য দূরের জিনিসও দৃষ্টিগোচর হচ্ছে না। কুয়াশা আর শীতের দাপটে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। ঘন কুয়াশায় ৬ ঘন্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হলো দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটের ফেরি চলাচল। কুয়াশা কেটে গেলে সকাল ৯টায় ফেরি চলাচল শুরু হয় বলে জানান BIWTC দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন। এর আগে কুয়াশার কারণে গতরাত ৩টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন গাড়ি চালক, যাত্রী, শ্রমিক ও ব্যবসায়ীরা। দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে বর্তমানে 12টি ফেরি চলাচল করছে। আন্তজেলা ডাকাত দলের ৫ জনকে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ। নারায়ণগঞ্জ নৌপুলিশ সুপার আলমগীর হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা ফতুল্লার ধর্মগঞ্জ গুদারা ঘাটের ধলেশ্বরী নদীতে নোঙর করা MV6 সিস্টার 2 জাহাজে উঠে ডাকাতি করে। জাহাজের স্টাফদের অস্ত্রের মুখে মূল্যবান জিনিসপত্র লুট করে। এ সময় স্টাফ মিলন মোল্লাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়। গ্রেপ্তারকৃত ৫ আসামির সবার নামে একাধিক মামলা রয়েছে। নাটোরে একটি অবৈধ ফিশমিল কারখানায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকা মূল্যের মালামাল জব্দ সহ কারখানাটি বন্ধ করে দিয়েছে টাস্কফোর্স। গোয়েন্দা সংস্থা NSI এর তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর সহায়তায় মঙ্গলবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন, সদর উপজেলা মৎস্য বিভাগ ও পুলিশ নাটোর শহরের বলাতিপাড়া এলাকায় আলফা বায়োটেকনোলজি নামে মৎস্য খাদ্য রিপ্যাকিং কারখানায় অভিযান চালায়। এ সময় বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় সব পণ্য জব্দ করে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। গোপালগঞ্জের কোটালীপাড়ার রিপন বিশ্বাস নামে এক ব্যক্তি 2 বাড়ি ভাড়া নিয়ে কারখানাটি গড়ে তোলেন। সেখানে মাছের 31 প্রকার খাদ্য ও ওষুধ রিপ্যাকিং করা হতো। কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়ায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ফসলি জমি ও বসতভিটা ভেঙে বিলীন হয়ে যাচ্ছে।
এরই প্রতিবাদে এবং প্রভাবশালী বালুক্ষেকোদের হাত থেকে ভুক্তভোগীদের রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। সকালে তালবাড়িয়া ইউনিয়ন পরিষদের সামনে শামুখিয়া গ্রামবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। দিনাজপুরে শুরু হয়েছে মাসব্যাপী 18তম বাণিজ্য মেলা। দিনাজপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজনে গৌড়ে শহীদ বড় ময়দানে এই মেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম। এই উপলক্ষে আলোচনা সভায় জেলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুফাজ্জল হোসেন দুলাল ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মোহাম্মদ আনিসুর রহমান বক্তব্য রাখেন। খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে অসহায় ও হতদরিদ্রদের মাঝে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। সকালে লক্ষ্মীছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এসব মানবিক সহায়তা বিতরণ করেন 24 আর্টিলারি ব্রিগেডের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম শামসুদ্দিন রানা। বিতরণ করা সহায়তার মধ্যে রয়েছে ঢেউটিন, কৃষিপণ্য, শীতবস্ত্র, কম্বল, সোলার সিস্টেম ও সেলাই মেশিন। এছাড়া 300 রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা, শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী ও পাঠ্যপুস্তক সহ বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থিক অনুদান বিতরণ করা হয়। তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা পর্যায়ে জাতীয় অনূর্ধ্ব 17 বালক বালিকাদের গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। সিরাজগঞ্জের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে জেলা প্রশাসক ও ক্রীড়া অফিসের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। পুলিশ সুপার ফারুক হোসেন ও জেলা বিএনপির সহসভাপতি রকিবুল হাসান রতন সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জ জেলার 9টি উপজেলার অনূর্ধ্ব 17 বালক বালিকা ফুটবল দল ফুটবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই স্লোগানে তারুণ্যের উৎসব 2025 উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জেও বালক বালিকাদের গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। সকালে শহরের পুরাতন স্টেডিয়ামে জেলা পর্যায়ের অনূর্ধ্ব 17 ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান, অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবের রহমত, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার ও জেলা ছাত্রদলের সভাপতি মারুফ মিয়া সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে জেলার 13টি উপজেলা ও কিশোরগঞ্জ পৌরসভা সহ মোট 14টি দল অংশ নিচ্ছে। বাগেরহাটে তারুণ্যের উৎসব 2025-এর উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকালে বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া ইসলাম। বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মুজাফফর হোসেন ও বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষক SM আব্দুল্লাহ আল মামুন সহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।